স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা। মাতৃভাষার জন্য জীবন দেয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতি এগিয়ে গেলে ভাষার সম্মান বাড়ে। যে দেশের পৃথিবীকে দেবার কিছু নেই, সে দেশের ভাষাতেও কারো আগ্রহ নেই। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে সারা দেশে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো জাতি। দেশজুড়ে নানা আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। বায়ান্নের ভাষা শহীদদের স্মরণে ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রভাত ফেরি নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে বর্ণমালার মিছিলে অংশ নেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। মাতৃভাষাটাকে যে কতটা ভালোবাসি প্রভাত ফেরিতে আসার পর সেটা উপলব্ধি করতে পারি। এখন দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে শুধু প্রমিত বাংলাটাই শুদ্ধ বাংলা, আর আঞ্চলিক ভাষাটাকে একটু খাটো করে দেখা হচ্ছে। ময়মনসিংহ নগরীর শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। নতুন প্রজন্মের কাছে যেন নিজেদের মাতৃভাষা চর্চা এবং বাঙালির সংস্কৃতি টিকে থাকে, এমনটাই প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সকলের। বাংলাটা আসলে আমাদের মাতৃভাষা হলেও আমরা আসলে এখনো ইংরেজিটার দিকেই বেশি মনোযোগটা দিচ্ছি। আমরা চাই এই ভাষা আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বেলা বাড়ার সাথে সাথে শহীদ মিনার পরিণত হয় জন অরণ্যে। ফুলেল শ্রদ্ধা, একুশের গান আর প্রভাত ফেরির আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো রাজশাহীতেও পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে আমাদের দেশে, তাদের স্মৃতিগুলো মনে করানোর জন্যই মূলত আজকে বাচ্চাকে নিয়ে এসেছি। আমরা ভাষার জন্য লড়াই করেছি, আর ভাষার জন্য লড়াই পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বাঙালির ইতিহাসেই আছে। একুশের প্রথম প্রহর থেকে বগুড়ার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনে আসা মানুষে পূর্ণ হয়। বড়দের পাশাপাশি শ্রদ্ধা নিবেদনে আসে শিশুরাও। সকাল থেকেই রংপুরের টাউন হল শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সর্বস্তরের মানুষ। এ সময় একুশের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা নিবেদকরা। এছাড়াও সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙালির ইতিহাসে বিশেষ এই দিনটি। প্রত্যয় দাস, এখন। দেখছেন এখন জনপদে। শিশুর হাসি, শিশুর ভাষা সবই মাতৃভাষায়, কিন্তু রাখাইন শিশুদের সেই ভাষা আজ হারিয়ে যাওয়ার পথে। বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই ভাষা শিক্ষা কেন্দ্র। মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় তাই কার্যকর পদক্ষেপের দাবি উপকূলের রাখাইন আদিবাসীদের। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। ফাল্গুনের রঙিন আকাশ, শিমুল পলাশে রাঙা বসন্ত। যে ভাষার জন্য রক্ত দিয়েছিল বাঙালি, সেই মাতৃভাষার মর্যাদায় আজও আমরা গর্বিত। রাখাইন শিশুদের অনেকেই নিজ মাতৃভাষায় কথা বলতে পারলেও চিনতে বা লিখতে জানে না বর্ণমালা, কারণ বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই কোনো ভাষা শিক্ষা কেন্দ্র। রাখাইন ভাষা আমাদের একটি ঐতিহ্য, আর এই ভাষার মাসের দাবিতে আমরা একটা চাই যে আমাদের এই রাখাইন ভাষাকে সংগ্রহ করে রাখা হোক। একসময় রাখাইন কিয়াংগুলোতে রাখাইন ভাষা চর্চার ব্যবস্থা থাকলেও এখন আর নেই।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, মাতৃভাষা টিকিয়ে রাখতে স্কুলে রাখাইন ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া জরুরি। মন্ত্রণালয় বলি, অধিদপ্তর বলি, তারা যদি এটাকে চিহ্নিত করে যেখানে এই রাখাইনটা লেখাপড়া করে, সেখানে এই ভাষাভাষীর যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে এই ভাষাটা ফিরে পাবে। উপকূলের আদিবাসীদের আত্মপরিচয়, আত্ম অনুসন্ধান, ব্যক্তিত্ব গঠনে রাখাইন ভাষা সংরক্ষণ গুরুত্বপূর্ণ। তাই রাখাইন মাতৃভাষা টিকিয়ে রাখতে রাখাইন ভাষা সংরক্ষণে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাখাইন কালচারাল সেন্টার নামে একটা সেন্টার করার তালতলিতে উদ্যোগ গভর্নমেন্টের আছে এবং এই বিষয়ে আমরা জায়গার খোঁজ করছি। আমরা আশা করি আমরা যখনই জায়গাটা পাওয়ার পরে আমরা এখানে একটি যদি কালচার সেন্টার করতে পারি, রাখাইন সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি এগুলো আমরা সংরক্ষণ করতে পারব। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। এখন জনপদে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে নগরীর লালদিঘি মাঠ থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এর আগে বিকেল 3:30টার দিকে লালদিঘির মাঠে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে 4:30টার দিকে বের হয় মিছিলটি। নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জামাল খান প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় এই মিছিল। এ সময় আন্দোলনকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হলেও আওয়ামী লীগের আমলের গণহত্যার বিচারের দৃষ্টান্ত রাখতে পারেনি। এ সময় জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যা, পিলখানা হত্যা সহ সব গণহত্যার বিচারের দাবি জানান তারা। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিগত 6 মাস ধরে প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে আমরা শাপলা চত্বরের বিচার চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম বিডিআর হত্যাকাণ্ডের বিচার, আমরা চাচ্ছিলাম জুলাই হত্যাকাণ্ডের বিচার। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদেরকে দেখাইতে পারে নাই। আমরা এমন একটা গভর্নমেন্ট বসাতে চেয়েছিলাম যেন এই হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত কার্যকর করা হয়, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় তাদের থেকে আমরা এখনো কোনো গ্রহণযোগ্য একটা ডিসিশন পাইনি এবং এমন একটা উদাহরণ সৃষ্টি করতে পারেনি যে সারা বাংলাদেশে দেখতে পেয়েছে যে একটা হত্যার বিচার হয়েছে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিয়াকৈর মির্জাপুর অংশে একটি বাসে ডাকাতির ঘটনায় 3 দিন পর আজ মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। ওমর আলী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এই মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, গত সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে বাসটি। রাত 12:30টার দিকে ডাকাতের একটি দল বাসটিতে উঠে অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি ও মারধর করে। বাসে থাকা নারী যাত্রীদের শ্লীলতা হানিও করে ডাকাতরা। প্রায় 3 ঘন্টা ধরে বিভিন্ন স্থান ঘুরিয়ে ডাকাতি শেষে বাস থেকে নেমে যায় তারা। এই ঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও সহকারীকে আটক করলেও সম্পৃক্ততা না থাকায় তাদের এরই মধ্যে জামিন দিয়েছেন আদালত। দেখছেন এখন জনপদে। ভবন নির্মাণে পরিকল্পনা অনুমোদনের জটিলতা নিরসনে কুমিল্লায় একটি স্থাপত্য অধিদপ্তর জরুরি বলে জানিয়েছেন রিহাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আরও বলেন, ভবন নির্মাণ করতে গেলে এর পরিকল্পনা অনুমোদন নিয়ে পোহাতে হয় নানা ভোগান্তি। সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দিষ্ট কোনো দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণকারীরা হয়রানির শিকার হন। আবাসন মেলাটি চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এখন জনপদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। রমজানে লোডশেডিং এড়াতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। বিকেলে সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা জানান, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি, গ্যাস, কয়লা ক্রয়ের ডলার সংস্থান ও বিদ্যুৎ কেন্দ্রের বাৎসরিক মেইনটেন্যান্স সম্পন্ন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না হয়ে গেলে সমস্যা হবে না।
খরচ করলে কিন্তু ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়। তো ওই জন্য বিদ্যুৎ এটাও সাশ্রয় করতে হবে। তো ওই জন্য এটার উপরে আমরা জোর দিচ্ছি। তো এগুলো যাতে আমরা বলি না যে ব্যবহার করতে পারে তা না, কিন্তু ওই যে 25-এ যাতে রাখবে, এবং এটা করলে আমরা 2-3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। এর ফলে হবে কি যে আমরা ওই রোজার মধ্যে আর কোনো লোডশেডিং করতে হবে না। নওগাঁয় আমন মৌসুমে ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সরকারের সাথে চুক্তি হলেও লোকসানের কারণ দেখিয়ে চাল সরবরাহ করতে চাইছে না মিল মালিকরা। তাদের অভিযোগ, সরকার যে দামে চাল সংগ্রহ করছে তাতে কেজি প্রতি 5 থেকে 7 টাকা লোকসান গুনতে হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন মিল মালিকরা চাল দিতে বাধ্য। নওগাঁ থেকে বিস্তারিত। নওগাঁয় প্রায় 550টির মতো চালকল চালু রয়েছে। এর মধ্যে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে 337টি, যেখানে হাস্কিং চালকল 300টি এবং 37টি অটোমেটিক। 17 নভেম্বর থেকে শুরু হয় চাল সংগ্রহ অভিযান। বরাদ্দের অনুকূলে আতপ চাল পুরোটাই সংগ্রহ করা সম্ভব হয়েছে। এছাড়া সিদ্ধ চাল 16,520 টন এবং মাত্র 1 টন ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে। 40 টন মেট্রিক টনের মতো পাইছি, কিন্তু তাতে দেখা গেল যে 4-5 টাকা প্রতি কেজিতে লস গেছে। ধানের বাজার ঊর্ধ্বগতির জন্য মালিক লস খাচ্ছে। এদিকে কৃষকরা বলছেন এবছর খোলা বাজারে ধানের দাম বেশি পাওয়ায় বেশ খুশি তারা। তবে চুক্তিবদ্ধ মিল মালিকরা চাল দিতে বাধ্য। চাল দিতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান খাদ্য কর্মকর্তারা। চাউল মোটামুটি যেটা আছে এরা বাদবাকি এই সময়ের মধ্যে দিয়ে দিবে। আমার মিলারদের সাথে যোগাযোগ করছি এবং সবার সাথে কথা বলছি। আমরা মাঝে মাঝে অভিযানও চালাচ্ছি। চাল দেওয়ার ক্ষেত্রে যদি ব্যর্থতার প্রশ্ন আছে, আমাদের যে বিধিবিধান আছে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নোটিশ করেছি। সারা দেশে ধান চাল সংগ্রহ চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি 2024-25 অর্থ বছরে আমন মৌসুমে 33 টাকা কেজি দরে ধান, 47 টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং 46 টাকা দরে আতপ চাল সংগ্রহ করবে সরকার। এখন নওগাঁ। পর্যাপ্ত আলু বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না বগুড়ার কৃষকরা। এর সাথে হিমাগারের খরচ বাড়ায় সংরক্ষণও করতে পারছেন না তারা, যে কারণে প্রতি কেজি আলু 8 থেকে 10 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রান্তিক কৃষক। এদিকে হিমাগার মালিকদের দাবি, বিদ্যুৎ, অ্যামোনিয়া গ্যাস সহ অন্যান্য খরচ বাড়ায় ব্যয় বেড়েছে। বিস্তারিত প্রতিবেদনে। আসন্ন আলুর সংরক্ষণ মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে বগুড়ার হিমাগারগুলো। তবে প্রতিটি হিমাগারে ঝুলছে বাড়তি দামের ব্যানার। এবার আলুর দাম কম থাকলেও প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য গুনতে হবে 8 টাকা। আগে ব্যাগ ছিল 6 টাকা করে, এখন কোল্ড স্টোরেজ হঠাৎ করে 8 টাকা করে বাড়াচ্ছে। কোল্ড স্টোরেজের ভাড়া বেশির কারণে আমাদের তো কোনো পড়তে হবে না। কৃষি বিভাগের হিসাবে এবার প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 14 থেকে 16 টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। কারণ এখন একটা বিঘাতে 60 থেকে 70,000 টাকা খরচ। কোলেস্টোর তো কাটই পাচ্ছি না। আগে রাখছি 300 টাকা বস্তা, এখন বর্তমান 500 টাকা বস্তা কোলেস্টোর কাট পাচ্ছি না। এদিকে গ্যাস, বিদ্যুৎ, মজুরি সহ সব খরচ বৃদ্ধি পাওয়ায় হিমাগারে প্রতি কেজি আলুর সংরক্ষণ ব্যয় 9 টাকা 62 পয়সা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ভাড়া নির্ধারণ করছে প্রতি কেজি 8 টাকা। এবার তো আমাদের কর্তৃপক্ষ আমরা কি করব, এটা পরে একটু সিদ্ধান্ত হবে। সার্ভে করে কস্ট ফর কনজারভেশন, আলু সংরক্ষণ করতে কত টাকা খরচ হয়, এরপর ভিত্তি করে আমরা একদম যাকে বলা হয় মানে অ্যাট কস্ট। বগুড়ায় এবার 60,000 হেক্টর জমিতে প্রায় 13 লাখ টন আলু উৎপাদন হয়েছে। আর জেলার 42টি হিমাগারে আলু সংরক্ষণ করা যাবে 3.5 লাখ টন। মাজেদুর রহমান, এখন বগুড়া। এই ছিল এখন জনপদে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।